অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের অষ্টাদশ পর্ব। সেই সপ্তাহের মাঝামাঝি গিয়ে আমি ভাঙা কাঁচে হাতের তালু কেটে ফেললাম। রেকর্ড সেলফের একটা কাঁচ যে ভাঙা ছিল তা আমি খেয়াল করিনি। যেই পরিমাণ রক্ত বের হলো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। পুরো মেঝে লাল হয়ে গিয়েছিল। দোকানের ম্যানেজার তাড়াতাড়ি করে একটা তোয়ালে জোগাড় করে হাতের ক্ষত বেঁধে দিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে ফোন দিল। বেশিরভাগ সময়ই সে কোনো কাজের না, কিন্তু সেদিন ভালো কাজ দেখালো। ভাগ্য ভালো, হাসপাতাল কাছেই ছিল। তোয়ালের রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল। ভেতর থেকে রক্ত গড়িয়ে টপটপ করে পড়ছিল। লোকজন একদিকে সরে গিয়ে জায়গা করে দিল আমাকে। তারা হয়তো ভেবেছিল মারামারি করতে গিয়ে আহত হয়েছি। আমি তেমন কোনো ব্যথা বোধ করছিলাম না, খালি রক্ত বন্ধ হচ্ছিল না। ডাক্তার লোকটা ভালো দক্ষ ছিল। রক্তমাখা তোয়ালে সরিয়ে রক্ত বন্ধ করল, তারপর পরিষ্কার করে সেলাই করে দিল সে। বলল পরের দিন আবার আসতে। রেকর্ড শপে ফেরত গেলে ম্যানেজার আমাকে বলল আজকে আর কাজ করতে হবে না, বাসায় চলে যেতে। আমি ডর্মে যাওয়ার বাসে উঠে সোজা নাগাসাওয়ার রুমে গেলাম। হাত কাটার উত্তেজনার পর আমার ইচ্ছে করছিল কারোর সাথে কথা বলতে, আর নাগাসাওয়ার সাথে অনেকদিন দেখাও হয়নি। ওকে রুমেই পেলাম। টিভিতে স্প্যানিশ অনুষ্ঠান দেখতে দেখতে বিয়ার খাচ্ছিল। ইয়াল্লা, কি হয়েছে তোমার? ব্যান্ডেজ দেখে বলল। আমি বললাম তেমন কিছু হয়নি, হাত কেটে গেছে। সে বিয়ার সাথলেও না করলাম। একটু অপেক্ষা করো, এখনই অনুষ্ঠানটা শেষ হবে। নাগাসাওয়া স্প্যানিশ উচ্চারণ প্র্যাকটিস করার মাঝখানে বলল। আমি গরম পানি করে টি ব্যাগ দিয়ে চা বানালাম। একজন স্প্যানিশ মহিলা বার্সেলোনার অনেক ব্রিজ ভেসে গিয়েছিল। নাগাসাও তার সাথে জোরে জোরে স্প্যানিশে উচ্চারণ করল। কি ফালতু বাক্য, বলল সে। বেকুবগুলো অনুশীলনের জন্য খালি এসব আজাইরা বাক্যগুলোই দেয়। অনুষ্ঠান শেষ হলে নাগাসাওয়া টিভি বন্ধ করে ছোট ফ্রিজ থেকে আরেকটা বিয়ার বের করল। তোমার কোনো কাজে সমস্যা করছে না তো? আমি জিজ্ঞেস করলাম। আরে না, বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছিলাম। তুমি আসলেই বিয়ার খাবে না? না, বললাম তাকে। ও আচ্ছা, ভালো কথা। সেদিন রেজাল্ট দিয়েছে, আমি পাশ করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষায়? হ্যাঁ। আনুষ্ঠানিক নাম হলো পররাষ্ট্র বিষয়ক প্রথম শ্রেণীর জনসেবা কর্মচারী। নিয়োগ পরীক্ষা। হাস্যকর। কনগ্রাচুলেশনস। আমি বাম হাত দিয়ে হ্যান্ডশেক করলাম। থ্যাঙ্কস। অবশ্য তুমি যে পাশ করেছ একদম অবাক হইনি। আমিও না, নাগাসাওয়া হাসল। কিন্তু রেজাল্ট পেয়ে দারুণ লেগেছে। যোগদানের পর তোমাকে বিদেশ কোথাও যেতে হবে, তাই না? এখনই না, প্রথম 1 বছর তারা ট্রেনিং দেবে, তারপর বাইরে পাঠাবে। আমি চায়ে চুমুক দিলাম, আর সে তৃপ্তি সহকারে বিয়ার পান করতে লাগলো। যাওয়ার আগে তোমাকে এই ফ্রিজটা দিয়ে যাব, বলল নাগাসাওয়া। তোমার সমস্যা নেই তো এটা নিতে? বিয়ার রাখার জন্য দারুণ। না, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার লাগবে না শিওর? তোমাকে তো কোনো না কোনো অ্যাপার্টমেন্টে বা কোথাও থাকতে হবে। বোকার মতো কথা বলো না। এখান থেকে বের হলে আমি বড় একটা ফ্রিজ কিনব, জাঁকজমক করে বসবাস করব। এই ইঁদুরের গর্তে 4 বছর যথেষ্ট হয়েছে। এখানের কোনো কিছু আমি আর আমার জীবনে দেখতে চাই না। তুমি এখানের যা চাও নিতে পারো, টিভি, থার্মফ্লাস্ক, রেডিও। তোমার কোনো কিছুই নিতে আমার কোনো আপত্তি নেই, বললাম তাকে। ওর টেবিলে স্প্যানিশ শেখার বই দেখে আমি জানতে চাইলাম, স্প্যানিশ শুরু করেছো কখন? হ্যাঁ, যত ভাষা জানা যায় তত ভালো। আমার এই ব্যাপারে দক্ষতা আছে। আমি নিজে নিজে প্রায় নিখুঁত ফ্রেঞ্চ শিখেছি। ভাষা হলো খেলার মতো, একটার জন্য নিয়ম শিখলে বাকি সবগুলো একইভাবে কাজ করে, মেয়েদের মতো।
কি জ্ঞানী মার্কা কথা, আমি বিদ্রূপের সুরে বললাম। যাই হোক, চলো একদিন বাইরে খেতে যাই। মানে নারী শিকারের জন্য? না না, আসল ডিনারের জন্য। তুমি, আমি আর হাতসুমি কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব, আমার নতুন চাকরির খুশিতে। বুড়ো বাবা খরচ দেবেন, সুতরাং দামি কোথাও যাওয়া যাবে। শুধু তোমার আর হাতসুমির যাওয়া উচিত। না, তুমি থাকলেই বেশি ভালো, আমি সহজ বোধ করব। হাতসুমিও। সর্বনাশ, আবারও সেই কিছু কি? আর নাওকো একসাথে ঘোরার কাহিনী। আমি এমনিতেও রাতে হাতসুমির বাসায় থাকব, তুমি শুধু আমাদের সাথে ডিনারে থাকলেই হবে। ঠিক আছে, তোমরা যদি চাও আমি থাকব, বললাম তাকে। যাই হোক, হাতসুমিকে নিয়ে তোমার পরিকল্পনা কি? তুমি তো ট্রেনিংয়ে থাকবে, তারপর দেশের বাইরে যাবে, হয়তো কয়েক বছর দেশেও ফিরবে না। হাতসুমি কি করবে? সেটা তার সমস্যা, আমার নয়। মানে বুঝলাম না। নাগাসাওয়া টেবিলে পা তুলে বেয়ারে চুমুক দিয়ে হাই তুলল। দেখো, বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই। আমি হাতসুমিকে সেটা পরিষ্কার করে বলে দিয়েছি। সে যদি অন্য কাউকে বিয়ে করতে চায় করতে পারে, আমি তাকে বাধা দেব না। সে যদি আমার জন্য অপেক্ষা করতে চায় তাও করতে পারে। এই হলো গিয়ে আমার কথা। তোমাকে আসলে শক্ত ধোলাই দেওয়া দরকার মনে হচ্ছে, বললাম তাকে। তোমার মনে হচ্ছে আমি খুবই জঘন্য ধরনের মানুষ, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখো, পৃথিবীটা খুবই নির্মম। আমি নিজে এই নিয়মগুলো তৈরি করিনি, প্রথম থেকে এরকম ছিলাম। কখনো হাতসুমিকে মিথ্যা প্রলোভন দেখায়নি। সে সবসময় জানতো আমি জঘন্য প্রকৃতির মানুষ। সে সবসময় জানতো তার যখন ইচ্ছে আমাকে ছেড়ে যেতে পারে। নাগাসাওয়া বিয়ার শেষ করে সিগারেট ধরালো। এমন কিছু কি আছে তোমার জীবনে যা নিয়ে তুমি ভয় পাও? জানতে চাইলাম আমি। আরে, আমি পুরোপুরি ব্যাকুব নই, নাগাসাওয়া বলল। অবশ্যই মাঝে মাঝে ভয় পাই, কিন্তু সেজন্য আমি বাকি সবকিছু ছেড়ে দিই না। নিজের পুরোটা দিতে 100 ভাগ চেষ্টা করি। আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ব, আর যা চাই না তা ফেলে দেব। আমি এভাবেই চলি। যদি খারাপ কিছু ঘটে তখন থেমে আবার চেষ্টা শুরু করি। যদি ভেবে দেখো তাহলে দেখবে এরকম একটা নিষ্ঠুর সমাজ তোমার যোগ্যতার 12টা বাজানোর জন্য যাবতীয় সবকিছু করবে। আমার কাছে আত্মকেন্দ্রিক জীবনের মতো শোনাচ্ছে, বললাম তাকে। হতে পারে, কিন্তু আমি এমন মানুষ না যে আকাশের দিকে তাকিয়ে থাকবে আর আশা করবে কখন একটা ফল টুপ করে মুখের সামনে পড়বে। আমি আমার মতো কঠোর পরিশ্রম করেছি। তোমার চেয়ে অন্তত 10 গুণ বেশি পরিশ্রম আমি করি। সেটা সম্ভবত সত্যি, সায় দিলাম আমি। চারপাশে তাকালে আমার অসুস্থ লাগে। মনে হয় এই গাধাগুলো কিছু করে না কেন? কিছু করে না, কিন্তু পরচর্চা নিয়ে ঠিকই ব্যস্ত। নাগাসাওয়ার বলার মধ্যে ঘৃণার রেশ টের পেয়ে ওর দিকে তাকালাম। আমার মনে হয় লোকজন পরিশ্রম করেছে ঠিকই, তারা হাড় ভাঙা খাটুনি খাটে। নাকি ভুল দেখছি আমি? এটা কোনো পরিশ্রম নয়, এটা স্রেফ শারীরিক শ্রম, নাগাসাওয়া বলল। কঠোর পরিশ্রম বলতে আমি বোঝাচ্ছি নিজের পথ ঠিক করা আর অর্থপূর্ণ কাজ করা। তার মানে যখন চাকরির পরীক্ষা শেষ তখন স্প্যানিশ পড়া আর বাকি সবাইকে বলা যে তাদের পরিশ্রম করা উচিত? অবশ্যই তাই। আমি আগামী বসন্তের মধ্যেই স্প্যানিশে দক্ষ হয়ে যাব। সেই সাথে আমার ইংরেজি, জার্মান আর ফ্রেঞ্চও দখলে রয়েছে। ইটালিয়ানও প্রায় হয়ে গেছে। কঠোর পরিশ্রম না করলে এগুলো কি এমনি এমনি সম্ভব হয়েছে? নাগাসাওয়া সিগারেটের ধোঁয়া ছাড়ল, আর আমি মিদুরির বাবার কথা ভাবলাম। এই মানুষটার হয়তো কখনো মাথায়ও আসেনি যে টিভি দেখে স্প্যানিশ শিখতে হবে। এমনকি তিনি হয়তো কখনো চিন্তাও করেননি কঠোর পরিশ্রম আর শারীরিক পরিশ্রম দুটো আলাদা ব্যাপার। তিনি হয়তো এত ব্যস্ত ছিলেন সবকিছু নিয়ে যে
এসব নিয়ে চিন্তা করার আসল সময় তার ছিল না। নিজের কাজ নিয়ে ব্যস্ত, ফুকুশিমাতে পালিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে আনতে ব্যস্ত। তাহলে ডিনারের ব্যাপারটা কি হবে? নাগাসাওয়া বলল। আগামী শনিবার ঠিক আছে তোমার জন্য? ঠিক আছে, আমি বললাম। আজাবুর পেছনের নির্জন রাস্তায় একটা জাঁকজমকপূর্ণ ফ্রেঞ্চ রেস্টুরেন্ট পছন্দ করল নাগাসাওয়া। ঢোকার মুখে সে তার নাম বলল আর আমাদের দুজনকে একটা প্রাইভেট রুমে নিয়ে যাওয়া হলো। ছোট রুমটার দেওয়ালে 15টা প্রিন্ট ঝোলানো। হাতসুমির জন্য অপেক্ষা করার মাঝখানে নাগাসাওয়ার আমি এই সুস্বাদু ওয়াইন পান করলাম আর জোসেফ কনরাডের উপন্যাস নিয়ে আলোচনা করলাম। সে একটা দামি ধূসর রঙা স্যুট পরেছিল, আমি একটা সাধারণ নীল। হাতসুমি মিনিট 15-র মধ্যেই চলে আসলো। তার পরনে সুন্দর একটা গাঢ় নীল ড্রেস, যত্ন করে মেকআপ করা, স্বর্ণের কানের দুল আর লাল জুতো। আমি ওর নীল ড্রেসের প্রশংসা করলে সে বলল এই রঙের নাম মিডনাইট ব্লু। কি দারুণ অভিজাত রেস্টুরেন্ট, হাতসুমি বলল। আমার বড় বাপ টোকিওতে আসলে সবসময় এখানে খেতে আসে, নাগাসাওয়া বলল। আমি একবার তার সাথে এসেছিলাম এখানে। এরকম বড়লোকি জায়গা আমার তেমন পছন্দ নয়। এরকম জায়গায় এক দুবার খেতে খারাপ লাগে না, হাতসুমি আমার দিকে তাকিয়ে বলল। তোমার কি মনে হয়? আমিও একমত, যতক্ষণ না বিল আমাকে দিতে হচ্ছে না। বুড়ো মিয়া সাধারণত এখানে তার রক্ষিতাকে নিয়ে আসে, নাগাসাওয়া বলল। জানো না হয়তো, টোকিওতে তার একজন রক্ষিতা আছে। সত্যি? হাতসুমি বলল। আমি যেন কিছু শুনিনি এমন ভান করে ওয়াইনে চুমুক দিলাম। একজন ওয়েটার এসে আমাদের অর্ডার নিল। অ্যাপেটাইজার আর স্যুপ ঠিক করার পর নাগাসাওয়া হাঁস অর্ডার করল। হাতসুমি আর আমি সিবাস মাছ অর্ডার করলাম। আস্তে ধীরে খাবার এলো। আমরা মদ খেতে খেতে গল্প চালিয়ে গেলাম। নাগাসাওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ে প্রথমে বলল যে বেশিরভাগ পরীক্ষার্থীরা কতটা ফালতু ছিল। অবশ্য তার মধ্যে একজন ভালো পরীক্ষার্থীও যে ছিল তা স্বীকার করল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার কি মত? সমাজে ভালো আর ফালতু অনুপাত কেমন, বেশি না কম? সমান, সে বলল। অবশ্যই সমান সমান। ওয়াইনের প্রথম বোতল শেষ হয়ে গেলে নাগাসাওয়া দ্বিতীয় বোতল অর্ডার করে নিজের জন্য ভালো ডাবল স্কচ দিতে বলল। হাতসুমি আমার জন্য একটা মেয়ের ব্যবস্থা করতে চায়। আমাদের দুজনের কথা বলার চিরস্থায়ী একটা বিষয় হলো এটা। সে আমাকে সবসময় একই ধরনের কথা বলে। আবার ক্লাবে নতুন একটা কিউট মেয়ে এসছে আর আমি পালিয়ে যাওয়ার পথ খুঁজি। খুবই চমৎকার মেয়ে আর খুবই কিউট। এর পরের বার ওকে নিয়ে আসবো আমার সাথে। তুমি কথা বলে দেখো, আমি নিশ্চিত তোমার পছন্দ হবে। শুধু শুধু সময় নষ্ট, আমি বললাম তাকে। আমি তোমার স্কুলের মেয়েদের সাথে ঘোরাঘুরি করার মতো নই। গরিব মানুষ, ওদের সাথে কথাই বলতে পারবো না। বোকার মতো কথা বলো না, সে বলল। এই মেয়েটা খুবই সাধারণ, সাধাসিধে ধরনের। আরে ধুর, ওয়াতেনাবে, নাগাসাওয়া বলল। একবার দেখো তো করে, তোমাকে তো কেউ আর তার সাথে শুতে বলছে না। অবশ্যই না, হাতসুমি বলল। এই মেয়েটা ভার্জিন। ঠিক তুমি যেমন ছিলে, নাগাসাওয়া বলল। একদম, হাতসুমি উজ্জ্বল হাসি দিয়ে বলল। আমিও এরকম ছিলাম, কিন্তু সত্যি বলছি, সে আমাকে বলল, আমাকে এসব ফালতু, আমি গরিব টাইপ কথাবার্তা বলো না। এসবের কোনো অর্থ নেই। এটা ঠিক সব ক্লাসে ওরকম কিছু অহংকারী মেয়ে থাকে, কিন্তু বাকিরা আমাদের মতো সাধারণ মানুষ। আমরা সবাই স্কুলের ক্যাফেটেরিয়াতে 250 ইয়েনের লাঞ্চ খাই। দাঁড়াও 1 মিনিট হাতসুমি, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম। আমাদের স্কুলে 3 ধরনের লাঞ্চ আছে, এ, বি আর সি। এ লাঞ্চের দাম 120 ইয়েন, বি লাঞ্চের দাম 100 ইয়েন আর সি লাঞ্চের দাম 80 ইয়েন। যাদের সামর্থ্য নেই
তারা 60 ইয়েন দিয়ে রামেন নুডলস খায়। আমি যখন এই লাঞ্চ খাই সবাই আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়। এরকম জায়গায় আমি পড়ি। তোমার কি এখনো মনে হয় তোমার স্কুলের মেয়েদের সাথে আমি কথা বলতে পারবো? হাতসুমি হাসি থামাতেই পারছিল না। এত সস্তা খাবার, বলল সে। তোমার তো ওখানে গিয়েই লাঞ্চ করা উচিত। যাই হোক, সত্যি বলছি তরু, তুমি একজন চমৎকার মানুষ। আমার মনে হয় তোমার এই মেয়ের সাথে ভালো মিলবে। সে হয়তো 120 ইয়েনের লাঞ্চ পছন্দ করতে পারে। কোনোভাবেই সম্ভব না, হেসে বললাম আমি। কেউ ওটা পছন্দ করার জন্য খায় না, খায় কারণ তাদের জন্য অন্য কিছু খাওয়ার সামর্থ্য নেই। যাই হোক, বইয়ের মলাট দেখে বই বিচার করতে যাবে না। এটা ঠিক যে আমরা মেয়েদের ভুংভাং স্কুলে পড়ি, কিন্তু আমাদের অনেকেই জীবন নিয়ে সিরিয়াসলি চিন্তা করে। সবাই স্পোর্টস কারওয়ালা বয়ফ্রেন্ড খোঁজে না। তা আমার খুব ভালো জানা আছে, আমি বললাম। ওয়াতানাবের একজন গোপন বান্ধবী আছে, ও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, নাগাসাওয়া বলল। কিন্তু সে ওই মেয়ের সম্পর্কে টুর শব্দ উচ্চারণ করে না, একদম ঠোঁট চেপে বসে থাকে, ধাঁধায় মোড়ানো হেয়ালি। সত্যি নাকি? হাতসুমি আমাকে জিজ্ঞেস করল। সত্যি, বললাম তাকে। কিন্তু এর মধ্যে কোনো ধাঁধা হেয়ালি কিচ্ছু নেই। স্রেফ পরিস্থিতিটা জটিল ধরনের, ব্যাখ্যা করা সম্ভব নয়। ও, অবৈধ সম্পর্ক ধরনের কিছু নাকি? আমাকে বলতে পারো? আমি ওয়াইনে চুমুক দিয়ে উত্তর এড়িয়ে গেলাম। দেখেছ, বলেছি না? নাগাসাওয়া তার তৃতীয় হুইস্কির চুমুক দিয়ে বলল, একদম ঠোঁট চাপা। এই লোক যখন ঠিক করে কিছু বলবে না, ওর পেট থেকে কিচ্ছু বের করা যাবে না। কি খারাপ? হাতসুমি এক টুকরো টেরিন কেটে মুখে দিল। তুমি তাকে সাথে নিয়ে আসলে আমরা ডাবল ডেট করতে পারতাম। হ্যাঁ, আর আমরা মাতাল হয়ে গার্লফ্রেন্ড অদল বদলও করতে পারতাম, নাগাসাওয়া বলল। এসব বাজে কথা রাখো, হাতসুমি বলল। বাজে কথা আবার কি? ওয়াতানাবের আগ্রহ আছে তোমার প্রতি, নাগাসাওয়া বলল। আমি জানিয়ে কথা বলছি তার সাথে তোমার সম্পর্ক নেই, হাতসুমি বিরক্ত হয়ে বলল। ও এরকম লোকই নয়, ও ভদ্র আর যত্নশীল, ওকে দেখলেই বোঝা যায়। তাই আমি ওর ঘটকালি করার চেষ্টা করছি। অবশ্যই, সে খুবই ভদ্র। আমরা একবার মেয়ে অদল বদল করেছিলাম, অনেক আগের কথা, মনে আছে ওয়াতানাবে? তুমি এরকম কেন করো তাহলে? হাতসুমি নাগাসাওয়াকে বলল। কারণ মাঝে মাঝে আমার কোনো মেয়ের সাথে এরকম করতে ইচ্ছে করে। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তার সাথে ঘুমানোর কোনো উপায় বের করতে পারো না? হাতসুমি কিছুক্ষণ চিন্তা করে বলল। ব্যাপারটা অনেক জটিল। দীর্ঘশ্বাস ফেলল হাতসুমি। সে সময় দরজা খুলে খাবার চলে এসেছে। নাগাসাওয়ার জন্য হাঁসের রোস্ট আর আমাদের জন্য সিবাস মাছ। ওয়েটাররা আমাদের প্লেটে সদ্য রান্না করা সস ডোবানো সবজি রেখে আবার উধাও হয়ে গেল। আমরা তিনজন আবার একা। নাগাসাওয়া হাঁসের এক টুকরো কেটে নিয়ে মজা করে খেল, সাথে চলল হুইস্কি। আমি চামচ ভর্তি করে শশা নিলাম, শাক নিলাম। শুধু হাতসুমি আবার খাবার ছুল না। আমার কি মনে হয় জানো তরু, সে বলল। তোমার অবস্থাটা কিরকম জটিল আমার কোনো ধারণা নেই, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে মাত্র যা বললে তা তোমার জন্য একদম ভালো হচ্ছে না। তুমি এরকম মানুষ না। তোমার কি মনে হয়? সে তার টেবিলে হাত রেখে সরাসরি আমার দিকে তাকালো। আমার কয়েকবার এরকম মনে হয়েছে, বললাম তাকে। তাহলে বন্ধ করছো না কেন? কারণ আমার মাঝে মাঝে মানুষের শরীরের উষ্ণতার প্রয়োজন পড়ে। সত্যি কথাটাই বললাম। মাঝে মাঝে আমি অনেক একা হয়ে যাই, একাকী অসহ্য লাগে। আচ্ছা,
ঘটনা যা দাঁড়াচ্ছে আমি তা সংক্ষেপে বলি। নাগাসা মাথা ঠোকালো। ওয়াতানাবের একজন মেয়ের পছন্দ আছে, কিন্তু কিছু জটিলতার কারণে তার কাছে যেতে পারছে না। তাই সে কখনো কখনো কিছু মেয়ের সাথে সময় কাটায়। কিন্তু তরু, তুমি যদি কাউকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, তোমার কি নিজেকে সংবরণ করা সম্ভব না? হয়তো। তোমার যে ব্যাপারটা আমার একদম সহ্য হয় না, তা হলো তোমার দাম্ভিকতা। হাতসুমি নরম সুরে বলল, তুমি অন্য মেয়ের সাথে ঘুমাও কি ঘুমাও না সেটা বিষয় না। তোমার বোকামের জন্য আমি তোমার উপর কখনো রাগ করি না। করেছি বলো? আমি কি বোকামি করি তা তুমি বলতেও পারবে না। এটা স্রেফ একটা খেলা, কেউ কষ্ট পায় না এতে। আমি কষ্ট পাই, হাতসুমি বলল। আমি কেন তোমার জন্য যথেষ্ট নই? নাগাসাওয়া কিছুক্ষণ চুপ করে হুইস্কির গ্লাস ঘোরালো। এমন না যে তুমি আমার জন্য যথেষ্ট নও, সেটা আরেকটা বিষয়, অন্য প্রশ্ন। এটা স্রেফ আমার ভেতরের একটা ক্ষুধা। তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি দুঃখিত। আমাকে আমার ক্ষুধা নিয়ে বাঁচতে হয়। আমি এরকমই লোক, এভাবেই আমি তৈরি। এই ব্যাপারে আমার কিছু করার নেই, কেন বুঝছো না? অবশেষে হাতসুমি তার চামচ ছুরি হাতে নিয়ে মাছ খাওয়া শুরু করল। তোমার খেলায় অন্তত তরুকে টেনে আনা উচিত হয়নি। আমাদের মধ্যে অনেক মিল আছে কিন্তু, তরু আর আমার মধ্যে, নাগাসাওয়া বলল। আমরা কেউই নিজেদের ছাড়া অন্য কারোর ব্যাপারে আগ্রহী নই। এটা ঠিক যে আমি অহংকারী আর সে ওরকম নয়। আর তাই আমরা কিছু ব্যাপার নিয়ে এমনভাবে ভাবতে পারি যা আমাদেরকে অন্যদের থেকে দূরে ঠেলে দেয়। ওর দিকটাই আমার পছন্দ। পার্থক্য স্রেফ সে এখনো নিজের এই দিকটা বুঝে উঠতে পারেনি, তাই সে দ্বিধাবোধ করে আর কষ্ট পায়। কোন মানুষ দ্বিধাবোধ করে না আর কষ্ট পায় না? হাতসুমি জানতে চাইল। তুমি বলতে চাও তুমি এসব অনুভব করনি? অবশ্যই করেছি, কিন্তু আমি আমাকে এমন শৃঙ্খলায় ফেলেছি যে এইসব অনুভূতি আমার কম। এমনকি একটা ইঁদুরও কম কষ্টদায়ক রাস্তা বেছে নেবে যদি তুমি তাকে যথেষ্ট শক দিতে পারো। কিন্তু ইঁদুররা প্রেমে পড়ে না। ইঁদুররা বলে প্রেমে পড়ে না। নাগাসাও আমার দিকে তাকালো। দারুণ খবর। পেছনে একটা মিউজিক চালানো দরকার, একটা ফুল অর্কেস্ট্রা, সাথে দুটো হার্প। আর আমার সাথে মজা করো না, আমি সিরিয়াস। আমরা খাচ্ছি, নাগাসাওয়া বলল। আর এখানে ওয়াতানাবে আছে। আমাদের উচিত হবে সিরিয়াস কথাবার্তা অন্য সময়ের জন্য তুলে রাখা। আমি চলে যেতে পারি তোমরা চাইলে, বললাম তাকে। না, হাতসুমি বলল। প্লিজ থাকো, তুমি থাকলেই বরং ভালো হবে। অন্তত ডেজার্ট খাও, নাগাসাওয়া বলল। আমার কোনো সমস্যা নেই। আমরা তিনজন চুপচাপ খেতে লাগলাম। আমি আমার মাছ শেষ করলেও হাতসুমি তার মাছের অর্ধেক ফেলে রাখল। নাগাসাওয়া অনেক আগেই তার হাঁস শেষ করেছে, এখন হুইস্কিতে মনোযোগ তার। চমৎকার সি ব্যাস ছিল, আমি গ্লাস তুলে বললাম। কিন্তু বাকিরা কেউ কিছু বলল না। গভীর গর্তে পাথর ফেলার মতো মনে হলো। ওয়েটাররা এসে আমাদের প্লেট নিয়ে গেল আর লেমন সরবেট, কফি দিয়ে গেল। নাগাসাওয়া তার কফি আর ডেজার্ট প্রায় ধরলই না, বরং সিগারেট ধরালো। হাতসুমি সরবেট এড়িয়ে গেল। বিব্রতকর পরিবেশ। আমি মনে মনে ভাবলাম, আর সরবেট, কফি দুটোই শেষ করলাম। হাতসুমি টেবিলের উপর রাখা তার হাতের দিকে তাকিয়ে থাকল। তার অন্য সবকিছুর মতো হাতও সুন্দর। আমি নাউকো আর রেইকোর কথা চিন্তা করলাম। তারা কি করছে এখন? নাউকো হয়তো সোফায় শুয়ে বই পড়ছে আর রেইকো গিটারে নরওয়েজিয়ান উড বাজাচ্ছে। আমার মনের মধ্যে হঠাৎ জোর ইচ্ছে হলো তাদের ছোট রুমটিতে ফিরে যেতে।
কি বালটা করছি আমি এখানে বসে? আমার আর ওয়াতানাবের মধ্যে মিল হলো অন্যরা আমাদের না বুঝলেও আমাদের কিছু আসে যায় না, নাগাসাও বলল। সেই কারণেই আমরা অন্যদের থেকে আলাদা। অন্যরা চিন্তা করে তাদের আশেপাশের মানুষ তাদেরকে বুঝল কিনা, কিন্তু আমি করি না, ওয়াতানাবেও করে না। আমরা থোড়াই কেয়ার করি। আমরা আর অন্যরা আলাদা। এটা কি সত্যি? হাতসুমি আমাকে প্রশ্ন করল। মোটেই না, বললাম তাকে। আমি এরকম কঠিন নই। কেউ আমাকে না বুঝলে আমার কিছু আসে যায় না এরকম মনে হয় না আমার। কিছু মানুষ আছে যাদের আমি বুঝতে চাই, আর চাই তারা আমাকে বুঝুক। ওদেরকে বাদ দিলে আমার বলা উচিত আমি আসলে খানিকটা নিরাশ। আমি নাগাসাওয়ার সাথে একমত নই। মানুষ আমাকে বুঝল কিনা তাতে আমার অবশ্যই যায় আসে। আমি কিন্তু ঘুরিয়ে ঠিক একই কথা বললাম, নাগাসাওয়া বলল। একই কথা? দেরি করে নাস্তা করা আর তাড়াতাড়ি লাঞ্চ করার মতো ব্যাপার। একই সময়, একই খাবার, নাম আলাদা। এখন হাতসুমি নাগাসাওয়ার সাথে কথা শুরু করল। আমি তোমাকে বুঝি কিনা তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? আমার মনে হয় তুমি বুঝতে পারছো না। ক বুঝতে পারে খকে, কারণ সেটা বোঝার জন্য সময়টা সঠিক ছিল। এই কারণে নয় যে খ চায় ক তাকে বুঝুক। তাহলে বলতে চাও, আমি যদি চাই কেউ আমাকে বুঝুক, ধরো তুমি, তাহলে সেটা আমার ভুল? না, সেটা ভুল নয়, নাগাসাও উত্তর দিল। যদি তুমি মনে করো তুমি আমাকে বুঝতে চাও, তাহলে বেশিরভাগ মানুষ বলবে এর নাম প্রেম। আমার জীবনধারা অন্য মানুষের জীবনধারা থেকে আলাদা। তাহলে তুমি বলতে চাইছো আমার প্রতি তোমার কোনো প্রেম নেই, তাই না? সেক্ষেত্রে আমার জীবনধারা আর তোমার জীবনধারা, জাহান্নামে যাক তোমার জীবনধারা, হাতসুমি চিৎকার করে বলল। সেই প্রথম আর শেষ আমি তাকে চিৎকার করতে দেখলাম। নাগাসাওয়া টেবিলের বোতাম চাপলে ওয়েটার বিল নিয়ে আসলো। ক্রেডিট কার্ড বের করে দিয়ে সে বিল দিল। আমি দুঃখিত ওয়াতানাবে, নাগাসাওয়া বলল। আমি হাতসুমিকে বাসায় দিয়ে আসছি। তোমাকে একা একা ডর্মে ফিরে যেতে হবে। সমস্যা নেই তো? ক্ষমা চাওয়ার কিছু নেই, চমৎকার খাবার ছিল, বললাম তাকে। কিন্তু কেউ কিছু বলল না আর। ওয়েটার কার্ড নিয়ে এলে নাগাসাওয়া বিল ঠিক আছে কিনা পরীক্ষা করে স্বাক্ষর করে দিল। আমরা তিনজন বাইরে গেলাম। নাগাসাওয়া ট্যাক্সি ডাকতে গেলে হাতসুমি তাকে থামালো। থ্যাঙ্কস, কিন্তু আমি তোমার সাথে আজকে আর সময় কাটাতে চাই না। আমাকে বাসায় দিয়ে আসতে হবে না। ডিনারের জন্য ধন্যবাদ। তোমার যেমন ইচ্ছে, নাগাসাওয়া বলল। আমি চাই তোরু আমাকে বাসায় দিয়ে আসুক। ঠিক আছে, নাগাসাওয়া বলল। কিন্তু ওয়াতানাবে আমার মতোই একজন। সে হয়তো চমৎকার মানুষ, কিন্তু ভেতরে ভেতরে সেও কাউকে ভালোবাসতে পারে না। সব সময় তার কিছু অংশ আলাদাই থাকে। ওর ওই ক্ষোধা কখনোই যাবে না। বিশ্বাস করো, আমি জানি আমি কি বলছি। আমি একটা ট্যাক্সি থামিয়ে হাতসুমিকে নিয়ে ঢুকে দিলাম। যাই হোক, নাগাসাওয়াকে বললাম, চিন্তা করো না, আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আসব। তোমাকে এরকম ঝামেলায় ফেলার জন্য দুঃখিত, নাগাসাওয়া বলল। কিন্তু আমার মনে হলো সে অন্যরকম কিছু চিন্তা করছে। ট্যাক্সিতে ঢুকে হাতসুমিকে জিজ্ঞেস করলাম, কোথায় যেতে চাও? ইবিসু? ওর ফ্ল্যাট ইবিসুতে। সে মাথা নাড়ল। ঠিক আছে, তাহলে ড্রিঙ্ক করতে যেতে চাও কোথাও? হ্যাঁ, সায় দিল সে। শিবুয়া, ড্রাইভারকে বললাম। হাতসুমি হাত ভাঁজ করে চোখ বুঝে সিটের কোনায় ডুবে থাকল। মাঝে মাঝে ট্যাক্সির ঝাঁকিতে ওর কানের স্বর্ণের দোল ঝকমক করে উঠছিল। ওর মিডনাইট ব্লু রঙের ড্রেস ট্যাক্সির আধারের সাথে মিশে গেছে।
ওর সুন্দর সরু ঠোঁটগুলো কখনো কখনো কাঁপছে, যেন নিজের সাথে কথা বলছিল। ওর দিকে তাকিয়ে আমি ঠিক বুঝতে পারছিলাম কেন নাগাসা ওকে নিজের বিশেষ সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। অনেক নারী ছিল যারা হাতসুমির চেয়ে সুন্দরী। নাগাসা তাদের যে কাউকে নিজের করে নিতে পারত, কিন্তু হাতসুমির মধ্যে কিছু একটা ছিল যা বুকে কাঁপুনি তুলতে পারে। জোরপূর্বক এর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। ওর গভীর থেকে এই ক্ষমতা বিচ্ছুরিত হতো। আমি শিবুয়া যাওয়ার পর পুরো রাস্তা ওকে খেয়াল করলাম, আর কোনো উত্তর ছাড়াই অবাক হয়ে ভাবলাম আমি যে আবেগ অনুভব করছিলাম তা কি ছিল। বছর 12 কিংবা ওরকম সময় পার হওয়ার পর একদিন সেই উত্তর খুঁজে পেলাম। আমি সান্টাফেতে এসেছিলাম একজন চিত্রকরের সাথে সাক্ষাৎকার নিতে। এলাকার একটা পিৎজা পার্লারে বসেছিলাম, পিৎজা খাচ্ছিলাম, সাথে বিয়ার আর অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখছিলাম। লাল আলো সবকিছু শুষে নিয়েছিল, আমার হাত, প্লেট, টেবিল, পুরো দুনিয়া। মনে হচ্ছিল বিশেষ ধরনের কোন ফলের রস পড়েছে সবকিছুর উপরে। এই অসাধারণ সূর্যাস্ত দেখার মাঝখানে হঠাৎ হাতসুমির চেহারা ভেসে উঠল আমার মনে। সাথে সাথে আমি বুঝতে পেলাম সেই আবেগটা কি ছিল। যেন ছোটবেলার কোনো আকাঙ্ক্ষার মতো, যা কখনো ফুরায় না। আমি বহু বছর ধরে এরকম নিরীহ কিন্তু কষ্টদায়ক আকাঙ্ক্ষার কথা ভুলেছিলাম। জানতামও না এরকম কিছু আমার জন্য বিরাজ করছিল। হাতসুমি সে রাতে আমার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছিল যা আমার মধ্যে সুপ্ত রয়ে গিয়েছিল। এখন যখন অর্থ বুঝতে পারলাম, প্রায় কান্নায় ভেঙে পড়লাম আমি। সে একজন অসামান্য নারী ছিল। তার জন্য কিছু একটা করা উচিত ছিল কারো, তার পাশে থাকার জন্য কোনো কিছু। কিন্তু নাগাসাওয়া বা আমি কেউই তা করতে পারিনি। আরও অনেকের মতো যাদেরকে চিনতাম, হাতসুমি তার জীবনের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিল আর মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। 2 বছর পর নাগাসাওয়া জার্মানি চলে যায় আর হাতসুমি বিয়ে করে ফেলে। তারও 2 বছর পর সে একদিন খুর দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যা করে। আমি খবরটা পেয়েছিলাম নাগাসাওয়ার কাছ থেকে। হ্যাঁ, নাগাসাওয়া আমাকে জানালো কি ঘটেছে। বোন থেকে সে চিঠি পাঠালো। হাতসুমির মৃত্যু আমার ভেতর একটা নিভিয়ে গিয়েছে। এমনকি ওর মৃত্যু আমার জন্য অনেক কষ্টকর। আমি ওর চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, আর কখনো ওকে চিঠি লিখিনি। হাতসুমি আর আমি একটা ছোট বারে গেলাম আর কয়েক দফা ড্রিঙ্ক করলাম। আমরা কেউই তেমন একটা কথা বলিনি। অনেক বছর ধরে বিবাহিত দম্পতির মতো বোর্ড একজন আরেকজনের মুখোমুখি বসে থাকলাম, ড্রিঙ্ক করলাম আর বাদাম চাবালাম। ভিড় বাড়তে থাকলে কিছুক্ষণ হাঁটবো চিন্তা করে আমরা বেরিয়ে এলাম। হাতসুমি বিল দিতে চাচ্ছিল, কিন্তু আমি জোর করে দিয়ে বললাম, যেহেতু ড্রিঙ্কের আইডিয়া আমার ছিল। রাতের বাতাস বেশ ঠান্ডা ছিল। হাতসুমির পরনে ধূসর কার্ডিগান, আমার পাশে চুপচাপ হাঁটছিল সে। আমার মাথায় কোনো বিশেষ গন্তব্য ছিল না। আমরা স্রেফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার হাত পকেটে ঢোকানো। আমার কাছে মনে হলো নাকোর সাথে হাঁটার মতো। তুমি বলতে পারো এখানে কোথাও পুল খেলার জায়গা আছে কিনা? হাতসুমি হঠাৎ জিজ্ঞেস করল। পুল? তুমি পুল খেলতে পারো? হ্যাঁ, বেশ ভালোই পারি। তুমি? আমি 4 বল খেলি, ভালো বেশি পারি না। ঠিক আছে, চলো খেলি তাহলে। আমরা কাছাকাছি একটা পুল হল খুঁজে বের করলাম। একটা গলির ভেতর ছোট্ট জায়গা। জায়গার পরিবেশের সাথে আমাদের দুজনকে মানাচ্ছিল না একদম। হাতসুমি আর মেইলি ড্রেসে আর আমি নীল ব্লেজার, রেজিমেন্টালটাই পরা।
অবশ্য হাতসুমিকে দেখে মনে হলো না যে মাথা ঘামাচ্ছে এই নিয়ে সে ব্যাগ থেকে ব্যারেট বের করে পড়ল, যাতে খেলার সময় চুলগুলো ঝামেলা না করে। আমরা 2 রাউন্ড 4 বল খেললাম। হাতসুমি নিজেকে যতটা ভালো খেলোয়াড় দাবি করেছিল, সে আসলে ততটাই ভালো। আর আমি আমার হাতের ভারী ব্যান্ডেজের জন্য ঠিকমতো খেলতেই পারলাম না। সে একদম গুড়িয়ে দিল আমাকে। তুমি খুবই ভালো খেলো, প্রশংসা করলাম আমি। আমাকে দেখলে বোঝা যায় না সেটা, এই তো। হাসতে হাসতে শট রেডি করল সে। কোত্থেকে এরকম খেলা? আমার দাদার কাছে, বুড়ো খেলোয়াড়। তার বাড়িতে পুল টেবিল ছিল। আমি প্রথমে আমার ভাইয়ের সাথে মজা করে খেলতাম। পরে যখন বড় হলাম, তখন দাদা আমাকে কিভাবে খেলতে হয় তা শিখিয়েছিলেন। চমৎকার মানুষ ছিলেন তিনি, সুদর্শন, স্টাইলিশ। এখন বেঁচে নেই অবশ্য। তিনি সবসময় গল্প করতেন কিভাবে তার সাথে নিউ ইয়র্কে একবার ডিয়ানা ডারবিনের দেখা হয়েছিল। সে পরপর 3টা ফেলল, চতুর্থটা ভুল করল। আমিও চাপাতে গিয়ে সহজ চাল ভুল করলাম। এটা তোমার ব্যান্ডেজের জন্য, সান্ত্বনা দিয়ে বলল সে। না, ভুলটা হয়েছে অনেকদিন খেলি না সেজন্য, আমি বললাম। 2 বছর 5 মাস। তুমি দিন তারিখ এত নিশ্চিত হয়ে কি করে বলছো? কারণ ওই দিন খেলার পর রাতে আমার বন্ধু মারা গিয়েছিল, আমি বললাম। তারপর থেকে পুল খেলা ছেড়ে দিয়েছো? সেরকম কিছু না, কিছুক্ষণ ভেবে বললাম। এরপর আর খেলার সুযোগ পাইনি, এই আর কি। তোমার বন্ধু কিভাবে মারা গিয়েছিল? ট্রাফিক অ্যাক্সিডেন্টে, বললাম তাকে। সে বেশ সিরিয়াস হয়ে আরো কিছু শট খেলল। ভালো মতো কিউ বলের গতি আর নির্ভুলতার দিকে তাকিয়ে খেয়াল করল। ওকে এভাবে খেলতে দেখে সাবধানতার সাথে চুল বেঁধে, কানের দুলের ঝাঁকানি, হালকা পা ফেলা, সুন্দর সরু আঙুলগুলো দিয়ে শট করা, আমার মনে হলো এই নোংরা পুল পার্লার বদলে গিয়ে জাঁকজমকপূর্ণ কোনো খেলায় বদলে গেছে। আমি ওর সাথে আগে কখনো একা সময় কাটাইনি। আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। মনে হলো যেন জীবনের নতুন উচ্চতায় উঠে গেছি। 3 নম্বর খেলার শেষে সে যে আমাকে একদম গুঁড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। আমার ক্ষত খুলে গিয়ে রক্ত বের হতে লাগলো, তাই আমরা খেলা বন্ধ করে বাধ্য হলাম। আমি দুঃখিত। তাকে মনে হলো সত্যি সত্যি উদ্বেগ প্রকাশ করছে। আমার এই খেলার বুদ্ধি দেয়া একদম উচিত হয়নি। ব্যাপার না, এমন কিছু কাটেনি। আর আমার খেলতে খুব ভালো লেগেছে, সত্যি বলছি। আমরা যখন পুল পার্লার থেকে বের হয়ে যাচ্ছি, পার্লারের মালিক, যিনি এক শুকনো মহিলা, হাতসুমিকে বলল, বোন, আপনার খেলার হাত দারুণ। হাতসুমি তাকে মিষ্টি হেসে ধন্যবাদ দিয়ে বিল পরিশোধ করল। ব্যথা করছে? সে জিজ্ঞেস করল যখন আমরা বাইরে বের হলাম। তেমন একটা না। তোমার কি মনে হচ্ছে সেলাই খুলে গেছে? না, মনে হয় ঠিকই আছে। আমার বাসায় চলো, ব্যান্ডেজ বদলে দেব। আমার কাছে জীবাণুনাশক আর যা যা দরকার সব আছে, বাসায় চলো। আমি তাকে বললাম, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। কিন্তু সে জোর করল, সেলাই খুলে গেছে কিনা সেটা খুলে দেখা দরকার। নাকি আমার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগছে না, এই জন্য তাড়াতাড়ি নিজের রুমে ফিরে যেতে চাইছো, বলল সে। মোটেই না, আমি বললাম। তাহলে ঠিক আছে, চলো। বেশি তো দূরে না, হাঁটার রাস্তা। হাতসুমির অ্যাপার্টমেন্ট শিবুয়া থেকে ইবিসুর দিকে 15 মিনিট হাঁটার দূরত্বে। বিল্ডিংটা দেখতে কোনোভাবে সুন্দর নয়, তবে ভদ্র ধরনের। ছোট সুন্দর লবি আর এলিভেটর। হাতসুমি আমাকে কিচেন টেবিলে বসে বেডরুমে গেল পোশাক বদলাতে। ফিরে আসলো একটা প্রিন্সটন হুডওয়ালা সোয়েট শার্ট আর সুতির স্লাক্স পরে।
কানে কোনো স্বর্ণের দুল নেই আর। ফার্স্ট এড বক্স টেবিলে রেখে সে আমার ব্যান্ডেজ খুলল। পরীক্ষা করে দেখল সেলাই ঠিক আছে কিনা। তারপর ক্ষতের উপর একটা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দিল। একদম পেশাদারের মতো করে কাজটা করল। তুমি কি করে এত ভালোভাবে করতে পারো? আমি প্রশ্ন করলাম। হাসপাতালে স্বেচ্ছাসেবীর কাজ করতাম একসময়, নার্সের মতো আর কি, তখন শিখেছি। ব্যান্ডেজ করা শেষ হলে সে ফ্রিজ থেকে বিয়ারের 2টো ক্যান নিয়ে আসলো। সে অর্ধেকটা খেলো, আমি আমারটা পুরো আর সাথে অর্ধেকটা খেলাম। সে তার ক্লাবের মেয়েদের ছবি দেখালো। তার কথাই ঠিক, অনেকগুলো মেয়েই দেখতে কিউট। তোমার যখনই মনে হয় একজন গার্লফ্রেন্ড দরকার, আমার কাছে চলে এসো, আমি ব্যবস্থা করে দেব। ইয়েস ম্যাম। আচ্ছা তরু, সত্যি করে বলো তো, তোমার মনে হচ্ছে আমি একজন বুড়ি ঘটক, তাই না? অনেকটা তাই, হেসে হেসে সত্যিটা বললাম। সেও হাসল। হাসলে তাকে সুন্দর দেখায়। আচ্ছা তরু, আমাকে আরেকটা জিনিস বলো। আমার আর নাগাসাওয়া সম্পর্কে তোমার ধারণা কি? কি ধারণা মানে? কি বলতে চাও? কি নিয়ে ধারণা? আমার এখন কি করা উচিত? আমি কি মনে করি তাতে কিছু আসে যায় না। ঠান্ডা বিয়ারে জোরে চুমুক দিলাম। সমস্যা নেই, তুমি কি মনে করো সেটা আমাকে বলো। আচ্ছা, তোমার জায়গায় আমি হলে তাকে ছেড়ে চলে যেতাম। এমন কাউকে খুঁজতাম যার চিন্তা ভাবনা সাধারণ মানুষের মতো, আর তার সাথে সুখে শান্তিতে বাস করতাম। এই লোকের সাথে সুখে থাকার কোনো সম্ভাবনাই নেই তোমার। সে যেভাবে জীবনযাপন করে তাতে তার মাথায় কখনো আসে না যে তাকে সুখী হতে হবে বা কাউকে সুখী করতে হবে। ওর সাথে থাকলে তোমার স্রেফ জীবনটাই নষ্ট হবে। আমার কাছে এমনিতেও অবাক লাগছে ভেবে যে তুমি কিভাবে তার সাথে 3 বছর পার করেছ। যাই হোক, আমি তাকে পছন্দ করি। ও মজার মানুষ। ওর অনেক দারুণ গুণ আছে। ওর এমন সব ক্ষমতা আছে যার ধারে কাছে আমি কখনো যেতে পারবো না। কিন্তু সব কথার শেষ কথা হলো, ওর চিন্তাভাবনা আর ও যেভাবে জীবনযাপন করে তা সঠিক নয়। মাঝে মাঝে ওর সাথে কথা বলতে গিয়ে আমার মনে হয় আমি একই বৃত্তের ভেতর ঘুরপাক খাচ্ছি। যা করে সে খালি উপরে উপরে করছে, তা করতে গিয়ে আমি বৃত্তের মধ্যে আটকে গিয়েছি। নিজেকে কখনো তখন অনেক ফাঁকা মনে হয়। যাই হোক, আমাদের চিন্তাধারা অনেক ভিন্ন ধরনের। বুঝতে পারছো কি বললাম? বুঝলাম। ফ্রিজ থেকে আমার জন্য আরেকটা বিয়ার এনে দিল হাতসুমি। সেই সাথে সে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকে আর 1 বছর পর ট্রেনিং করে, তাহলে তাকে বাইরে যেতে হবে। তুমি সে সময় কি করবে? তার জন্য অপেক্ষা করবে? তার কিন্তু বিয়ে করার কোনো প্ল্যান নেই। সেটাও আমি জানি। তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, হাতসুমি বলল। আমি আস্তে ধীরে গ্লাসে বিয়ার ঢাললাম। জানো, আমরা যখন পুল খেলছিলাম তখন আমার মাথায় হঠাৎ একটা চিন্তা আসলো। আমি বললাম, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু বড় হতে গিয়ে আমার কখনো মাথায় আসেনি যে আমার ভাই বোনের প্রয়োজন আছে। আমি আমার একাকিত্ব নিয়ে সন্তুষ্ট ছিলাম। কিন্তু তখন মনে হলো তোমার মতো একজন বোন থাকলে ভালো হতো, যে মেয়েলি কিন্তু মিডনাইট ব্লু ড্রেস আর স্বর্ণের কানের দুল পরে ফাটাফাটি পুল খেলতে পারে। হাতসুমি খুশির হাসি হাসল। গত 1 বছরে আমার শোনা সবচেয়ে সুন্দর কথা হলো এটা, বলল সে। সত্যি বলছি। আমি চাই, লাজুক সুরে বললাম, তুমিও সুখে থাকো। পাগলামে শোনালেও
তোমাকে দেখে মনে হয় তুমি যে কারোর সাথে সুখী থাকতে পারবে। কিভাবে তুমি নাগাসাওয়ার মতো একজনের সাথে এসে জুটলে আমার মাথায় আসে না। এরকম ব্যাপার আসলে হঠাৎ হয়ে যায়, কারোর কিছু করার থাকে না। আমার ক্ষেত্রেও এটা সত্যি। অবশ্য নাগাসাওয়া বলবে এটা পুরোপুরি আমার দায়িত্ব, তার নয়। আমি নিশ্চিত সে বললে এরকমই বলবে। যাই হোক তরু, আমি পৃথিবীর সবচেয়ে স্মার্ট মেয়ে নই। আমি পুরনো ধাঁচের বোকা ধরনের মেয়ে। আমি সমাজ আর দায়িত্ব নিয়ে হেলাফেলা করতে পারি না। আমি শুধু চাই বিয়ে করতে, আর একজন মানুষকে চাই যাকে আমি ভালোবাসবো। প্রতি রাতে সে আমাকে বুকে জড়িয়ে ধরে থাকবে, আর চাই একগাদা বাচ্চা বা কাচ্চা পয়দা করতে। আমার জন্য এটুকুই যথেষ্ট। জীবন থেকে আর কিছু আমার চাওয়ার নেই। নাগাসাওয়া তার জীবনে এরকম কিছুই চায় না। মানুষ কিন্তু বদলায়। তোমার কি মনে হয়? হাতসুমি প্রশ্ন করল। তুমি বলতে চাও তারা সমাজ থেকে দূরে গিয়ে পাছায় লাথি খেয়ে একদম সোজা হয়? হ্যাঁ, সে যদি আমার থেকে অনেক দূরে থাকে তাহলে আমার প্রতি তার অনুভূতি বদলাতে পারে বলে মনে হয়। পারত যদি সে সাধারণ কেউ হতো, আমি বললাম। কিন্তু সে আলাদা। তার মনোবল খুবই শক্ত ধাঁচের। তুমি আমি ভাবতেও পারবে না। যত দিন যাচ্ছে সে আরো শক্তিশালী হচ্ছে। তার উপর কিছু ভেঙে পড়লে সে আরো শক্তি জড়ো করে। সে জ্যান্ত শামুক গিলে খাবে, কিন্তু কারো জন্য পেছনে ফিরে যাবে না। এরকম একজন মানুষের সাথে তুমি কি করে কিছু আশা করো? কিন্তু ওর জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। হাতসুমি গালে হাত রেখে কথাটি বলল। তুমি তাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, বাসি। সে কোনো ইতস্তত না করে উত্তর দিল। হায় রে! দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম। গ্লাস থেকে বিয়ারের শেষ চুমুক দিলাম। কাউকে ভালোবাসতে পারা নিশ্চয়ই খুব দারুণ ব্যাপার। বললাম তো, আমি বোকা, পুরনো দিনের মেয়ে। আরেকটা বিয়ার খাবে? না ধন্যবাদ, আমাকে যেতে হবে। ব্যান্ডেজ আর বিয়ারের জন্য ধন্যবাদ। আমি যখন বের হয়ে যাওয়ার জন্য জুতো পরছিলাম তখন ফোন বাজল। হাতসুমি একবার আমার দিকে তাকিয়ে ফোনের দিকে তাকালো, তারপর আমার দিকে। গুড নাইট বের হতে হতে বললাম। দরজা বন্ধ করে দিচ্ছিলাম, তখন এক নজরে দেখতে পেলাম হাতসুমি ফোনের রিসিভার তুলছে। সেটাই শেষবারের মতো দেখাচ্ছিল ওকে। ডর্মে ফিরলাম, তখন 11:30 বাজে। সোজা নাগাসাওয়ার রুমের দরজায় নক করলাম। 10 বার নক করার পর আমার মনে হলো সে আজকে তো শনিবার রাত। শনিবার রাতে নাগাসাওয়ার বাইরে থাকার অনুমতি নেওয়া আছে। সম্ভবত কোনো আত্মীয়র বাসায় আছে। রুমে ফিরে গেলাম, টাই খুললাম, প্যান্ট জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলালাম, পাজামা পরলাম, ব্রাশ করলাম। মনে মনে ভাবলাম, ধুর না, কালকে আবারও রবিবার। মনে হচ্ছে প্রতি 4 দিন পরপরই রবিবার চলে আসছে। আর 2 রবিবার পর আমার বয়স 20 হবে। বিছানায় শুয়ে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকলাম। অশুভ অনুভূতি ঘিরে ধরল আমাকে। রবিবার সকালে ডেস্কে বসে কফি খেতে খেতে আর মাইলস ডেভিসের পুরনো রেকর্ড শুনতে শুনতে নাউকুকে চিঠি লিখলাম। বাইরের হালকা বৃষ্টি হচ্ছিল, ঘরের ভেতর ঠান্ডা। ট্যাঙ্ক থেকে গরম সোয়েটার বের করেছি, তাতে ন্যাপথলিনের গন্ধ। জানালার উপর একটা মোটা বিশাল সাইজের মাছি বসা, নড়াচড়া করছে না। বাতাস নেই বলে ফ্ল্যাগ বলে রাইজিং সান পতাকা লেপ্টে আছে, রোমান সিনেটের টোগারের মতো। একটা বাদামি রঙের হাড্ডিসার ভীতু কুকুর মাঠে ঘোরাঘুরি করছিল, আর প্রত্যেকটা ফোঁটা ফুল থেকে গন্ধ শুকছিল। বুঝলাম না এরকম বৃষ্টির দিনে কেন এই কুকুরটা ফুলের গন্ধ শুকে বেড়াতে হবে।
বিশাল একটা চিঠি লিখলাম। হাতের ক্ষত ব্যথা করলে কলম নামিয়ে রেখে জানালা দিয়ে মাঠের দিকে তাকাচ্ছিলাম। নাউকেকে শুরু করলাম এই বলে যে কিভাবে রেকর্ড স্টোরের কাজ করতে গিয়ে বাজেভাবে হাত কেটে ফেলেছি। তারপর লিখলাম নাগাসাওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষায় পাশের খুশিতে হাতসুমি আর নাগাসাওয়ার সাথে ডিনার করা নিয়ে। আমি রেস্টুরেন্টের খাবারের বর্ণনা দিলাম। খাবার ভালো ছিল, কিন্তু রেস্টুরেন্টের পরিবেশ কিছু কারণে বাজেভাবে বদলে গিয়েছিল লিখলাম। আমি একবার ভাবলাম হাতসুমির সাথে পুল খেলার সাথে কিচুকির মিলের কথা লেখা ঠিক হবে কিনা। পরে ভাবলাম লেখা উচিত। আমার মন চাইছিল লিখতে। সেদিন কিচুকির খেলা শেষ শটটার কথা আমার এখনো মনে আছে, যেদিনও মারা গেল। কঠিন একটা শট ছিল। আমি আশা করিনি সে পারবে, কিন্তু শটটা একদম নিখুঁত ছিল। সাদা আর লাল বলগুলো প্রায় শব্দ ছাড়াই সবুজ টেবিলের উপর দিয়ে শেষ পয়েন্টের জন্য একে অপরের দিকে ছুটে গিয়েছিল। দারুণ একটা শট, আমার স্মৃতিতে একদম স্পষ্ট এখনো। এরপর প্রায় 2.5 বছর আমি আর পুল খেলিনি। যে রাতে হাতসুমির সাথে খেলা প্রথম পুল খেললাম, প্রথম গেমটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার মাথায় কিচুকির চিন্তা আসেনি। তারপর একদম ধাক্কার মতো এসে লাগলো। আমার সবসময় মনে হয়েছে পুল খেলতে গেলেই কিচুকির কথা মনে পড়বে। কিন্তু প্রথম গেমটা শেষ হওয়ার পর আমি ভেন্ডিং মেশিন থেকে পেপসি কিনে খাওয়া শুরু করার আগ পর্যন্ত কিচুকির কথা মনে ছিল না। ভেন্ডিং মেশিনটা কাজ করছে। আমরা যেখানে পুল খেলতাম সেখানে এরকম একটা ভেন্ডিং মেশিন ছিল, আর আমরা খেলার ফলাফলের উপর পেপসি বাজি ধরতাম। আমি অনুতপ্ত বোধ করেছিলাম যে কিচুকিকে আমার মনে পড়েনি, যেন আমি ওকে কোনোভাবে ত্যাগ করেছি। রুমে ফিরে আসার পর আমার মনে হলো ওই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে, কিন্তু কিচুকির বয়স এখনো 17। এর মানে এই না আমার স্মৃতি ফিকে হয়ে গেছে। ওর মৃত্যু যা কিছু আমার মধ্যে দিয়ে গেছে, আমাকে বদলে দিয়েছিল, তা এখনো স্পষ্ট আর উজ্জ্বল। এমনকি আগের চেয়েও বেশি উজ্জ্বল। আমি যা বলতে চাইছি তা হলো খুব শিগগিরই আমার বয়স 20 হবে। 16 বা 17 বছর বয়সের সময় আমি আর কিচুকি যা যা একসাথে করেছে তার কিছু ইতিমধ্যে হারিয়ে গেছে। কান্নাকাটি করে তার ফেরানো যাবে না। আমি এর চেয়ে ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু তুমি মনে হয় বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সত্যি বলতে কি, একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে বুঝতে পারে। আমি এখন আগের চেয়েও অনেক বেশি তোমার কথা ভাবি। আজকে বৃষ্টি হচ্ছে। রবিবারে বৃষ্টি হলে আমার জন্য ঝামেলা হয়ে যায়। লন্ড্রিও করতে পারি না, ইস্ত্রিও করতে পারি না, বাইরে হাঁটতে যেতে পারি না, ছাদে শুয়ে থাকতে পারি না। একমাত্র যা করার আছে তা হলো রেকর্ড প্লেয়ারে অটো রিপিট দিয়ে বারবার কাইন্ড অফ ব্লো শোনা আর জানালা দিয়ে মাঠের বৃষ্টি পড়তে দেখা। তোমাকে আগে লিখেছি রবিবার পড়াশোনা করি না। চিঠিটা অনেক বড় হয়ে গেল, এখন থামছে। ডাইনিং হলে যাচ্ছি লাঞ্চ করতে। গুড বাই। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের ৮দশ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।